আসসালামু আলাইকুম। আমার দৃষ্টিতে দেখেন, বাংলাদেশের যেই ফরম্যাটে আপনার 14, 18 এবং 24-এর নির্বাচন হয়েছে, ঠিক সেম ফরম্যাটটা ডক্টর ইউনূস সরকার ধরে রেখেছে, একটু ভিন্ন আঙ্গিকে। 14 ইলেকশনে একটা ইতিহাস আপনাদেরকে বলি। আমি জানি যে ইতিহাসটা আমাদের কাছে একদম টকবক করে ফুটে উঠেছে। 2016 সালের দিকে লতিফ সিদ্দিকী, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়, জেলে নেওয়া হয়। কিন্তু 14 নির্বাচনে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। আমি যতটুকু জানি, আমি লতিফ সিদ্দিকীকে কোট করছি না, বা কোট করলে এখন তিনি স্বীকার করবেন না অস্বীকার করবেন আমি জানি না, তবে আমি যতটুকু জানি, সেই নির্বাচনে শেখ হাসিনা নির্বাচন সংক্রান্ত তার লোকজনকে বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন, তবে তার নিজের হাতে একটা দায়িত্ব রেখেছিলেন। সেই একটা দায়িত্বই ছিল নির্বাচন। সেই দায়িত্বটা কি? সেই দায়িত্বটা ছিল যে কোনো সিচুয়েশন তৈরি করে বিএনপি যেন নির্বাচনে অংশ না নেয় সেই পরিস্থিতি নিশ্চিত রাখা। মানে সিচুয়েশনটা এমন থাকবে যেন বিএনপি অংশগ্রহণ করতে না পারে। আমরা এবার এসে কি দেখছি? এবার এসে সেম আমরা দেখছি যে সিচুয়েশনটাই এমন। আগে শেখ হাসিনা অপ্রকাশ্য রেখেছিলেন এটা, তিনি ঘোষণা করেননি আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করতে পারবে না, জামাত করতে পারবে না। এবার ঘোষণা দিয়ে সিচুয়েশনটা এমন রাখা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। 18 নির্বাচনে আসেন, করতে গিয়েও না করার মতোই সব ক্যাপচার হয়েছে ভিন্নভাবে। 24-এর নির্বাচনে আবার 14-র ফর্মুলা না অন্যভাবে খেয়াল করেছে। সুতরাং সেই সময়গুলো কি হয়েছে? সেই সময়গুলো বিএনপি, জামাতে ইসলামী জান প্রাণ দিয়ে তাদের মতো করে চেষ্টা করেছে। তারা তো রাজনীতি থেকে রিটায়ার করে যায়নি। তারা তো এমন বলে নাই যে আমাদেরকে এই দেশে নির্বাচন করতে দেয় না, ঠিক আছে বাদ, আমরা দুধবাদ, আমরা আর এইসব চেষ্টা না করি। এটা কি আওয়ামী লীগ করবে এখন? মানে কোন বুদ্ধিতে, কোন সূত্রতে তারা এই পুরনো ফরম্যাট নতুন করে বাংলাদেশে অ্যাপ্লাই করলেন এবং তাতে করে ধরে নিলেন যে বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক দল পুরো ভেনিশ হয়ে যাবে, যেখানে চাক্ষুষ প্রমাণ। আমরা তো এরকম অনেক সময় দেখেছি, অনেকে বলছে যে আর এই বিএনপির অবস্থা শেষ, নেতৃত্ব নাই, ফিরে এসছে না, এখন তো চারদিকে বিএনপির জয় জয়কার। এখন আপনি আওয়ামী লীগকে সেই শক্তিশালী দল, যে শক্তিশালী দল কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত এবং এখনো তার বেশ বড় সংখ্যক একটা সমর্থক গোষ্ঠী রয়ে গেছে, এবং সেই সমর্থক গোষ্ঠী একটা অংশ এবার নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা গ্রামগঞ্জ ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি, এবং সত্যিকার অর্থে এটা ফ্যাক্ট যে একেবারে দলীয় কর্মী ছাড়া, দলীয় কর্মীতে যারা অ্যাক্টিভ থাকেন তারা ছাড়া সাধারণের মধ্যে নির্বাচনের কোনো আমেজ গন্ধ কিছু নাই। একটা ভোট যে হয়, ভোটের চায়ের মজাই আলাদা, সেই ভোটের চায়ের মজাটাই খুঁজে পাওয়া যায় না। দেখ, আওয়ামী লীগ তার চেষ্টা করছে, পত্রপত্রিকা উঠে এসছে, যেটা বাংলাদেশের পত্রপত্রিকাও পিক করেছে, যে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক করছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা। কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস শেখ হাসিনা এখনো নায়ক বেশেই দেশে ফিরতে পারবেন, এটা তাদের তাদের ধারণা। আমি সামান্য একটু অংশ থেকে আপনাদের শুধু জানাই যে বাংলাদেশে তাদের পরিচয়, তারা পলাতক অপরাধী, মানে বাংলাদেশের বর্তমান আইন এবং এই প্রশাসনের চোখে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার ভিড়ে ঠাসা শপিং মলের ফুড কোর্টে কালো কফি আর ফাস্টফুডের টেবিলে বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের 9 দিন বাকি থাকতে এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদনে সার কথা হলো, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস শেখ হাসিনা এখনো নায়ক বেশেই দেশে ফিরতে পারবেন। সেখানে আরো বলা হচ্ছে, 16 মাস আগে এক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে অগ্রসর হলে তিনি হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ শাসনামলের শেষ সময় 2024 সালের জুলাই আগস্টে সেই আন্দোলনে দমন পীড়নে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। এরপর সহিংসতা এবং একের পর এক মামলার মুখে শেখ হাসিনার দলের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন। তাদের মধ্যে 600-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় আশ্রয় নেন, মানে একটু টপ শ্রেণীর বোঝানো হচ্ছে, এবং বাংলাদেশ সীমান্তের কাছে এই ভারতীয় শহরেই তারা এতদিন আত্মগোপনে রয়েছেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার ইন্টারভিউ করেছে। আমি তাদের সেই ইন্টারভিউতে বিস্তারিত যেতে চাই না, তবে চুম্বক অংশে বলা হচ্ছে, ভারত তাদের দলীয় কর্মকাণ্ড
ও সংগঠন টিকিয়ে রাখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছে এবং ভারত সরকারও সেই শেল্টার তাদেরকে দিচ্ছে। অভ্যুত্থানের পক্ষের কয়েকটি সংগঠনের চাপে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। তারপর গার্ডিয়ান লিখছে, রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছে না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া, মানে যেই রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড করা হয়েছে, ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসে প্রত্যাবর্তনের ছক কষছেন এবং এর অংশ হিসেবে আসন্ন নির্বাচন ভুন্ডুল করতে হাজার হাজার সমর্থককে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তা ঘেরা এক গোপন আশ্রয়স্থল থেকে শেখ হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতা কর্মীদের সঙ্গে ফলোআপ চালিয়ে যাচ্ছেন। ক্ষমতায় থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ভারত সরকারের চোখের সামনে তার এইসব কর্মকাণ্ড ঘটছে। তাকে প্রত্যাবর্তনে বাংলাদেশ সরকারের অনুরোধ উপেক্ষা করেছে ভারত। সেই প্রতিবেদনে আরেকটা জায়গায় বলা হয়েছে, গত এক বছরে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও ছিলেন তাদের মধ্যে। এই হচ্ছে জিস্ট, এবং এইসব প্রক্রিয়ার মধ্যে দিয়েই ফিরে আসার আলাপ। আসলে বাংলাদেশে আগামী সরকার যারা গঠন করবে তাদের জন্য একে তো দেশের ভেতরে দেশ গঠনে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ, তার পাশাপাশি আওয়ামী লীগকে কিভাবে ডিল করবে এইটা নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।